ক্লাস 8 নাটোরের কথা প্রথম অংশ আমরা পড়েছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের। আজ আমরা তার পরের অংশটা পড়ব। প্রথমেই তোমরা বইটা খুলে নাও, পেজ নাম্বার 109 পাতা। 109 পাতা দেখো, খোলো, তারপর আমরা শুরু করি। আমরা এর আগে পড়েছিলাম যে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবারের সকলের নিমন্ত্রণ আছে বাংলাদেশের নাটোরে। সেখানে তারা যাচ্ছে এবং সেখানকার যে ব্যবস্থাপনা সে সম্পর্কিত একটি স্মৃতিচারণা লেখক করেছেন এখানে। আমরা সেই পৌঁছানোর রাস্তার খবর জেনেছি। এরপর থেকে আমরা দেখি নাটোর তো পৌঁছানো গেল, তাহলে শেষ পর্যন্ত নাটোর পৌঁছানো গেছে। এলাহি ব্যাপার সব, এলাহি মানে একটা বিরাট একটা আয়োজন হয়েছে তাদের জন্য। কি সুন্দর সাজিয়েছে বাড়ি, বৈঠকখানা, ঝাল লণ্ঠন, তাকিয়া। তাহলে সমস্ত কিছু ঝাল লণ্ঠন, বাড়ি, তাকিয়া, বসার আসবাব, শোয়ার আসবাব সব যেন খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো আছে। ভালো ভালো দামি ফুলদানি, কার্পেট, সেসবের তুলনা নেই। তাহলে এত সুন্দর সব কার্পেট ফুলদানি করা আছে যে তার যেন সচরাচর দেখতেই পাওয়া যায় না সেরকম। যেন ইন্দ্রপুরী, যেন মনে হচ্ছে একটা স্বর্গ, যেমন স্বর্গের একটা স্বপ্ন জগৎ, সেরকম স্বপ্নের জগতের মতো লাগছে। কি আন্তরিক আদর যত্ন। আন্তরিক মানে তাদের মধ্যে যে আদর যত্নটা বা তাদের খাতিরদারি, যেন তারা ভীষণ আন্তরিক, তারা যেন খুব সন্তুষ্ট এবং তারা খুব সচেষ্ট যাতে তাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এই দিকটা। কি সমারোহ, কি তার সব ব্যবস্থা। তাহলে সমস্ত কিছুই যেন ভীষণভাবে তদারকি করা আগে থেকে এবং সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো আছে। একই বলে রাজ সমাদর। তাহলে রাজা যেমন আর একটা রাজাকে সমাদর করে, সেরকমই যেন সমাদরের মনে হচ্ছে এখানে। সবকিছুই তৈরি হাতের কাছে। চাকর বাকরকে সব শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখা হয়েছিল, না চাইতেই সব জিনিস কাছে এনে দেয়। তাহলে কার পর কোন জিনিস প্রয়োজন, কোনটার পর কোনটা প্রয়োজন হতে পারে, কার কি সমস্যা, সেই সমস্ত দিকে খেয়াল রেখে চাকর বাকরকে সেই অনুযায়ী ট্রেনিং দেয়া হয়েছিল যে কিভাবে তাদের খাতিরদারি করতে হবে, যাতে অভ্যাগতদের অর্থাৎ সদস্যদের বা আমন্ত্রিতদের কোন রকম সমস্যা না হয়। ধুতি চাদরও দেখি আমাদের জন্য পাট করা সব তৈরি, বাক্স আর খুলতেই হলো না। তাহলে সমস্ত কিছু যেন তৈরি আছে। তখন বুঝলো মোটঘাটের জন্য আমাদের ব্যগ্রতা দেখে ওখানকার লোকগুলো কেন হাসছিল। তাহলে আমরা যে মোটঘাট নিয়েছি, সমস্ত কিছু বেঁধে নিয়ে এসেছি, সেইগুলো যে কতটা অপ্রয়োজন সেইগুলো এখন এসে আমরা বুঝতে পারছি। এবং এখন মনে পড়ছে সেই আসার সময় কুলিগুলো কেন হাসছিল তাদের কথা শুনে, যে এইগুলো নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। নাটোর বললেন, কোথায় স্নান করবে অবন্দা? পুকুরে। তখন জিজ্ঞেস করলে যে স্নানটা তাহলে কোথায় করবো, পুকুরে নাকি অন্য জায়গায়? আমি বললাম, না দাদা, সাঁতার টাতার জানি না, শেষটায় ডুবে মরবো, তার উপর যে ঠান্ডা জল, আমি ঘরেই স্নান করবো। আমি বললাম, না, আমি পুকুরে যাবো না, ঘরেই স্নানটা আমি সারবো। চান টান সেরে ধুতি পাঞ্জাবি পরে বেশ ঘোরাঘুরি করতে লাগলুম। আমরা ছোকরার দল, আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না, তাহলে আমরা দেখার জন্য গেছি খালি। বয়স অল্প, যারা বরিষ্ঠ এবং বয়স্ক তারা নিজেদের কাজকর্ম যা করা ছিল সেগুলো করলো, আর এদের খুব একটা তেমন গুরুত্বপূর্ণ কাজ ছিল না, ফলে এরা ঘুরেই বেড়াতে লাগলো। রবি কাকাদের কথা আলাদা, খাওয়া দাওয়া, ধুমধাম, গল্প গুজব। রবি কাকা ছিলেন গান বাজনাও জমতো খুব। তাহলে রবি কাকা যেহেতু ছিলেন, রবি কাকা রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যেহেতু ছিলেন গান বাজনা কথাবার্তা খুব জমিয়ে দিয়েছিলেন। নাটোরও ছিলেন গান বাজনার বিশেষ উৎসাহী। তিনি ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। তাহলে নাটোর যে ব্যক্তির কথা বলা হচ্ছে, তিনি ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। তিনি খুব গান বাজনা পছন্দ করতেন এবং তাদেরকে নিয়ে খুব মেতেছিলেন। কাজেই তিনি সব ক্যাম্পে ঘুরে ঘুরে খবরাখবর করতেন। মজার কিছু ঘটনা
থাকলে আমাদের ক্যাম্পে এসে খবরটাও দিয়ে যেত। তাহলে কোনো ক্যাম্পে যদি কোনো একটা মজার ঘটনা ঘটে সেটাও সেই ঘটনার ব্যাখ্যা করে এবং মজা করে তিনি যেতেন। খুব জমেছিল আমাদের, রাত সুখে আছি, খুব কোনো চিন্তা ভাবনা নেই, খাবার দাবার আসছে সময় মতো, সমস্ত প্রয়োজন মিটে যাচ্ছে, যেন রাজ সুখে আছি। ভোরবেলা বিছানায় শুয়ে তখনও চোখ খুলিনি, চাকর এসে হাতে গড়গড়ার নল গুজে দিলেন। কে কখন তামাক খায়, কে দুপুরে এক বোতল সোডা, কে বিকেলে একটু ডাবের জল, সব নিখুঁতভাবে জেনে নিয়েছিল, কোথা বিন্দুমাত্র ত্রুটি হবার জন্য নেই। তাহলে কার কি পছন্দ, কে কি চাইছে, কোন সময় কার কি খাওয়ার ইচ্ছা, সেই সমস্ত কিছু খুব সুন্দরভাবে এবং সুচারুভাবে সেগুলো পালিত হচ্ছিল, যাতে কারো কোনো সমস্যার সম্মুখীন কাউকে না হতে হয়। খাওয়া দাওয়ার তো কথাই নেই, ভিতর থেকে রানীমা নিজে হাতে পিঠে পায়েস করে পাঠাচ্ছেন। তার উপরে নাটোরের ব্যবস্থায় মাছ, মাংস, ডিম কিছুই বাদ যায়নি। হালুইকর বসে গেছে বাড়িতেই, নানা রকমের মিষ্টি তৈরি করে দিচ্ছে এবেলা বেলা। তাহলে সমস্ত কিছু আয়োজন হয়েছে। হালুইকর যারা মিষ্টি ফিষ্টি বানায় তারা বাড়িতেই বসে গেছে, যে কে কি খেতে চাইবে, কিনে আনা সবসময় হয়তো সম্ভব নয়, তারা সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলাম, কোথায় কি পুরনো বাড়ি ঘর মন্দির, সঙ্গে সঙ্গে স্কেচ করে নিচ্ছি, স্কেচ করে যাচ্ছি। তাহলে আমি সমস্ত নাটোর এলাকাটা দেখতে থাকলাম এবং যা কিছু ভালো লাগছে আমি সঙ্গে সঙ্গে স্কেচ করে রাখছি, যাতে পরে মনে পড়তে সুবিধা হয়। অনেক স্কেচ করেছি সেবারে, এখনো সেগুলি আমার কাছে আছে। চাঁইদেরও অনেক স্কেচ করেছি, সেগুলো দেখতে বেশ মজার লাগবে, এখন সেগুলো দেখতে বেশ মজার লাগবে। চাঁই বলতে এখানে ওই ন্যাশনাল কংগ্রেসের যে সমস্ত ব্যক্তিবর্গ এসেছিল তাদের কথা বলা হচ্ছে। সমস্ত কিছু স্কেচ করে সে স্মৃতিপটে সে আগলে রেখেছে এবং এখনো সেগুলো তার কাছে রয়েছে। নাটোরও খুব আগ্রহ, সঙ্গে করে নিয়ে গেলেন একবারে অন্দরমহলের নারীর রানী ভবানীর ঘরে। সেখানে বেশ সুন্দর সুন্দর ইটের ওপর নানা কাজ করা। ও রাজত্বে যেখানে যা দেখবার জিনিস ঘুরে ঘুরে দেখতে লাগলেন, আর আমি স্কেচ করে নিচ্ছি। নাটোর তো খুব খুশি, প্রায় এটা ওটা স্কেচ করে দেওয়ার জন্য ফরমাশও করতে লাগলেন। তাছাড়া আরো কত রকমের খেয়াল, শুধু আমি নয়, দলের যে যা খেয়াল করছে নাটোর তৎক্ষণাৎ তা পূরণ করছে। তাহলে তাকে রানীর ঘরের পর্যন্ত নিয়ে গেল, সেখানকার যে সুন্দর সুন্দর কারুকার্য করা সেগুলো সে প্রত্যক্ষ করতে লাগলো এবং এই অবনীন্দ্রনাথ ঠাকুর যা কিছু দেখছে সঙ্গে সঙ্গে স্কেচ করে নিচ্ছে তার স্মৃতিপটে আগলে রাখার জন্য, এবং বিভিন্ন রকম ফরমাস, যা যা ফরমাস ছিল সব নাটোর তার সমস্ত কিছু তার দায়িত্বের সাথে এবং নিপুণতার সাথে তা পূর্ণ করছেন। ফুর্তির চোটে আমার অমন অদ্ভুত খেয়াল মাথায় আসতো। একদিন খেতে খেতে বললুম, কি সন্দেশ খাওয়াচ্ছেন নাটোর? টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। তাহলে আমার কি মনে হলো যে কি ঠান্ডা ঠান্ডা সন্দেশ খাওয়াচ্ছেন, টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম সন্দেশ খাওয়াতে পারবেন কি? বেশ, গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে। শুনে টেবিল শুদ্ধ সবার হো হো করে হাসি। তখনই হুকুম হলো, খাবার ঘরের দরজার সামনে হালুইকর বসে গেল, গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাবার সময়। তাহলে এই যে একটা ফরমাস ছিল ছোট, যে গরম গরম সন্দেশ খাবে, সঙ্গে সঙ্গে সেটি মঞ্জুর হয়ে গেল এবং নাটোর বলেও দিলেন যে গরম গরম চা যখন আসবে তখন গরম গরম সন্দেশের ব্যবস্থা হয়ে যাবে। তো ঠিক সেইভাবে যে নাই বলা সেই করার সঙ্গে সঙ্গে রান্নাঘরের সামনে হালুইকর বসে গরম গরম সন্দেশ তৈরি করতে শুরু করলো। রাউন্ড টেবিলে কনফারেন্স বসলো, গোল হয়ে সবাই বসেছে। রাউন্ড টেবিল একটা টেবিল গোল, তার চারপাশে সমস্ত গোল করে চেয়ার দেওয়া, এটাকে রাউন্ড টেবিল বলে। সেখানে কনফারেন্স বসেছে, গোল হয়ে সবাই বসেছি। মেজো জ্যাঠামশাই প্রিসাইড করবেন, পিসে মশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন। তার পাশে বসেছিলেন নাটোরের ছোট তরফের রাজা, মাথায় জরির কাজ, ঢাকায় মসলিনের চাপকান পরে, পিসে মশাই কালি ছিটিয়ে ছিটিয়ে সেই তার সাজ ছিটিয়ে সেই সাজ কালো বুটিদার করে দিলেন। তাহলে যেহেতু তখন পেন কালি পেন ছিল, এখন যেমন ডট পেন রয়েছে সেরকম ছিল না, তাহলে সে ঝেড়ে 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 লিখতে হতো। তার পাশে যে বসেছিল তার জামাই কালো দাগে ছেটে পড়ে গিয়েছিল। আগে থেকে ঠিক ছিল, রবি কাকা প্রস্তাব করলেন প্রভিন্সিয়াল কনফারেন্স হবে বাংলা ভাষায়। আমরা ছোকরা সবাই রবি কাকার দলে, আমরা বললাম নিশ্চয়ই প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় স্থান হওয়া চাই। তাহলে যখন রবি কাকা বললেন যে বাংলা ভাষায় প্রভিন্সিয়াল কনফারেন্স হবে এবারে,
তখন আমরা সব ছোকরার দল আগে থেকে ঠিক ছিল, আমরা সঙ্গে সঙ্গে রবি কাকার এই সম্মতি জানালাম প্রস্তাবে এবং বললাম যে বাংলাতেই এটি হওয়া চাই। রবি কাকা বললুম ছোড়ো না, রবি কাকাকে বললুম ছোড়ো না, আমরা শেষ পর্যন্ত লড়বো এই জন্য, মানে একদম ছাড়বে না এই দাবি, আমরা শেষ পর্যন্ত লড়াই করবো যে বাংলাতেই যেন হয়। সেই নিয়ে আমাদের বাদলো চাঁয়েদের সঙ্গে। তাহলে চাঁই তো অত বাংলা বোঝে না, তাদের সঙ্গে একটা বোঝাপড়ার একটা অমিল ঘটতে থাকছে। তারা আর ঘাড় পাততেন না, ছোকরার দলের কথায় আমলই দেন না। তারা এই যে ইয়ং জেনারেশনের কথা কিছুতেই আমল দিতে চাইছে না। তারা বললেন যেমন কংগ্রেসে হয় তেমনি এখানে হবে, সবকিছু ইংরেজিতে। তাহলে যা হবে সব ইংরেজিতে, যাতে সবার বুঝতে সুবিধা হয়। অনেক তক্কাতকির পর দুটো দল হয়ে গেল, এক দল বলবে বাংলাতে আর এক দল বলবে ইংরেজিতে। সবাই মিলে গেলুম প্যান্ডেলে, বসেছি সব কনফারেন্স আরম্ভ হবে, বসেছি সব কনফারেন্স আরম্ভ হবে। তাহলে দুটো দল হয়ে গেল, একজন বলছে বাংলাতে হবে আর একটা দল বলতে ইংরেজিতে হবে। দিয়ে সবাই মিলে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে তাই হবে। একটা প্যান্ডেলে গিয়ে বসা হলো, সেখানে কনফারেন্স শুরু হবে। রবি কাকার গান ছিল, গান তো আর ইংরেজিতে হতে পারে না, বাংলা গানই হলো। তাহলে রবি কাকার যেহেতু গান, সে তো বাংলায় লেখা, বাঙালি কবি, তাই গানটা বাংলাতেই হলো, কারণ ইংরেজিতে তো আর গান গাইতে পারবে না সে। সোনার বাংলা গানটা বোধহয় সেই সময় গাওয়া হয়েছিল, রবি কাকাকে জিজ্ঞেস করে জেনে নিও। তাহলে সোনার বাংলা, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটি ওই সময় গাওয়া হয়েছিল, রবি কাকাকে জিজ্ঞেস করে নিতে হবে। এখন প্রেসিডেন্ট উঠেছেন স্পিচ দিতে, তাহলে যিনি প্রেসিডেন্ট তিনি স্পিচ অর্থাৎ কিছু বক্তব্য রাখবেন তার মনের মতো করে, সেটার জন্য তিনি উঠেছেন। ইংরেজিতে যেই না মুখ খোলা, আমরা ছোকরা যারা ছিলাম বাংলা ভাষার দলে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল বাংলা বাংলা। যেই না তিনি ইংরেজিতে বলতে শুরু করলেন, যারা ওই মনস্থির করেছিল যে আমরা বাংলা পক্ষেই লড়বো, তারা সঙ্গে সঙ্গে ছোকরার দলগুলো চিৎকার করে উঠলো যে না, বাংলাতে বাংলাতে। মুখ আর খুলতেই দিল না কাউকে। তাহলে এরা খুব চেঁচামেচি শুরু করলো বাংলা বাংলা বলে, কেউ আর মুখ খুলতেই পারলো না। ইংরেজিতে কথা আরম্ভ করলেই আমরা চেঁচাতে থাকি বাংলা বাংলা। যেই না বলতে থাকছে কিছু ইংরেজিতে, সঙ্গে সঙ্গে এরা চিৎকার করতে থাকছে ইংরেজিতে নয়, বাংলায় বাংলায়। মহা মুশকিল, কেউ আর কিছু বলতেই পারেন না। তাহলে কেউ আর কিছু বলতেই পারছে না, এত চেঁচাচ্ছে এরা বাংলায় বাংলায় বলে। তবু এই চেঁচামেচির মধ্যে দু একটা কথা বলতে চেষ্টা করেছিলেন। লালমোহন ঘোষ ছিলেন ঘোরতর ইংরেজি দুরস্ত। তাহলে লালমোহন ঘোষ ছিলেন দারুণভাবে ইংরেজি জানতেন, তার মতো ইংরেজি কেউ বলতে পারেন না। তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা। তাহলে তিনি এত সুন্দর ইংরেজি জানেন, তিনি পার্লামেন্টারি বক্তা, তিনি ভীষণ ইংরেজি জানতেন। তিনি শেষটায় উঠে বাংলায় বক্তৃতা করলেন বক্তৃতা। তাহলে তিনিও, যেহেতু এরা শুনবে না, চেঁচামেচি করবে, সেই জন্য তিনিও ইংরেজি জানা সত্ত্বেও, ইংরেজি দুরস্থ হওয়া সত্ত্বেও তিনি বাংলাতেই বক্তব্য রাখলেন। কি সুন্দর তিনি বলেছিলেন। যেমন পারতেন তিনি ইংরেজিতে বলতে, তেমনি চমৎকার তিনি বাংলাতেও বক্তৃতা করলেন। তার মধ্যে একটা দক্ষতা আছে, ইংরেজি হোক কি বাংলায় হোক, তিনি খুব সুন্দরভাবে তার বক্তব্য পেশ করতে পারতেন। আমাদের উল্লাস দেখে কে? আমাদের তো জয় জয়কার, কনফারেন্স বাংলা ভাষা চলিত হলো। তাহলে আমাদের এই প্রতিবাদের জন্য কনফারেন্সে বাংলা ভাষা চলিত হলো। এবার এরপর থেকে বাংলা ভাষার একটা প্রচলন ঘটলো। সেই সময় আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম। তাহলে আমরা বাংলা ভাষার জন্য সেই আমাদের প্রথম পাবলিকলি, মানে জনসমক্ষে আমাদের বাংলা ভাষার জন্য লড়াই করা। যাক, আমাদের তো জিত হলো। এবার প্যান্ডেলের ভিতরে এসে একটু চা খাওয়া যাক। তাহলে বাংলা ভাষার প্রাধান্য বিস্তার হলো। এবার প্যান্ডেলের ভেতরে বসে চা খেতে হবে। বাড়িতে গিয়েই চা খাবার কথা, তবে ওখানেও চায়ের ব্যবস্থা কিছু ছিল। নাটোর বললেন, কিন্তু গরম গরম সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে জবনদা। আমি বললাম সে তো হবে, এটা হলো উপরি পাওনা। এখানে একটু চা খেয়ে নিই তো আগে। এখনকার মতো তখন আমাদের খাও খাও বলতে হতো না, হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেন। তাহলে এখন আগে যেমন একটা সংকোচ ভাব ছিল, এখন সেই জিনিসগুলো কেটে গেছে। এখন যখনই খাবার চোখের সামনে আসছে, তখন আর কারো অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, চালিয়ে দিতাম। এই পর্যন্তই রয়েছে 111 পাতা, এই পর্যন্তই থাক। আর প্রশ্ন কিছু দিচ্ছি আমরা, তোমরা দাগ দিয়ে নাও। দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুর, একের দাগের 1, অবনীন্দ্রনাথ ঠাকুর লেখা দুটি বইয়ের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোন সম্পর্কে তিনি সম্পর্কিত, এইটা। তারপর 2 দাগের, দেখো 2 দাগের 1, আজ সকালে মনে পড়লো একটা গল্প। কোন গল্প সেটি নিজের ভাষায় লেখো। 2, লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম কি ছিল।
তিনি কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? এইটা 2 দাগে 6 দেখো, সরাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চলেছিলেন? এইটা 2 দাগে 8, যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন? এটা একই বলে রাজসমাদর। উদ্ধৃতিটা আলোকে নাটকের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও, এটা করবে। 2-10, নাটোরের খুব আগ্রহ, কোন প্রসঙ্গে তার আগ্রহের কথা এখানে বলা হয়েছে? 2-12, নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গানটি পরিবেশন করেছিলেন? সোনার বাংলা, তোমরা বললে একটু আগে। আমাদের তো জয় জয়কার, কি কারণে লেখক তার সঙ্গীতের জয় জয়কার হলো? এটা করবে। তারপর দেখো 4 দাগে, নিচের বাক্যগুলো থেকে সন্ধিবদ্ধ শব্দগুলো খুঁজে নিয়ে বিচ্ছেদ করে। তাহলে দেখো এই লাইনটার মধ্যে একটি সন্ধিবদ্ধ শব্দ আছে, যেটি সন্ধি করা যায়, সেই শব্দটা খুঁজে নেবে এবং সেটি সন্ধি বিচ্ছেদ করবে। ব্যাস বাক্য সহ সমাস দেখো, চোগা চাপকান, বিছানা বাক্স, ইন্দ্রপুরী, রাজসমাদর, গল্পগুজব, অন্দরমহল, এই কটা তোমরা ব্যাস বাক্য সহ সমাস লিখবে। কোনটি কি ধরনের সর্বনাম? দেখো, আমরা, সেটা, তারা, সবাই, তিনি, আমি, এটা, এটা কোন ধরনের সর্বনাম সেটি তোমরা লিখবে। এই কটা তোমাদের আমি টাস্ক দিচ্ছি, এই কটা তোমরা করে নেবে, আর করে নিয়ে বাকিটা দেখিয়ে নেবে, নিশ্চয়ই দেখাবে। তাহলে নাটোরের কথা সবটা তোমাদের পড়া হয়ে গেল। তোমাদের আমি সিলেবাস দিয়েছি কবে কি পড়াবো, সেই অনুযায়ী আমরা ধীরে ধীরে এগোতে থাকবো। তোমরা সবাই পড়াশোনা করো, যেগুলো আমি পড়া দিচ্ছি সেগুলো টাস্ক কমপ্লিট করে আমাকে দেখিয়ে নিও, ঠিক আছে? তো এই অনুযায়ী তোমরা চলো। আজ এই পর্যন্তই, আগামী দিনে আবার দেখা হবে।